নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের দাবি জামায়াতের। এদিকে শেখ হাসিনার বিচার দাবি জোনায়েদ সাকির। জানাবো এবিপির প্রতিবেদন, জামাতের সঙ্গে কোনো সম্পর্ক গড়বে না ভারত। বকেয়ায় বন্ধ এলএনজি আমদানি, বিদ্যুতের ভোগান্তি চরমে। এবং সর্বশেষ জানাবো ভাঙচুর শেষে আরশেদ পাগলার মাজারে অগ্নিসংযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের দাবি জামায়াতের। নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, পুলিশ শ্রমিক জনগণের টাকায় চলে, কিন্তু সেই দলীয় পুলিশ জনগণের উপর গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করেছে, যা কখনোই কাম্য নয়। এটি ইতিহাসের জঘন্যতম কাজ। তিনি আরো বলেন, আওয়ামী লীগ তাদের শাসন আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের দলীয় লোকদের বসিয়েছে, তাই সেসব প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোক বসাতে হবে, না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। শেখ হাসিনার বিচার দাবি জোনায়েদ সাকির। গণহত্যায় যুক্ত শেখ হাসিনা সহ প্রত্যেকের বিচার করার জন্য দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, যে মানুষ সব মানুষের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে জীবন দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করেননি, তারা এ জাতির জন্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুকরণীয় হয়ে থাকবেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায় তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া, আর প্রতিটি হত্যাকাণ্ডে যথাযথ তদন্ত করা। নতুন বাংলাদেশের ন্যায় বিচারকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। হত্যাকাণ্ডে যুক্ত শেখ হাসিনা সহ প্রত্যেকের বিচার করতে হবে। শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের মজুরির দাবি অত্যন্ত ন্যায্য। শেখ হাসিনার আমল থেকে শ্রমিকরা ন্যায্য মজুরির জন্য লড়াই করেছেন এবং জীবন দিয়েছেন, তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শ্রমিকের ন্যায্য মজুরির দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যদিকে শ্রমিক ভাই বোনদের বলেই এ গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি জনতাও অংশগ্রহণ করেছে। সাভার আশুলিয়া অঞ্চলে শ্রমিকরা জীবন বাজি রেখে ফ্যাসিস্টদের প্রতিরোধ করেছে, তাই বলি পতিত ফ্যাসিস্টরা যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে শ্রমিকদের সচেতন থাকতে হবে। জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য লড়াই করছে। আমরা দীর্ঘদিন ধরেই সেই লড়াই চালিয়ে যাচ্ছি। বাংলাদেশকে যারা আবার পুরনো ফ্যাসিস্ট কাঠামোয় ফেরত নিতে চায় তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। এবিপির প্রতিবেদন, জামাতের সঙ্গে কোনো সম্পর্ক গড়বে না ভারত। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত 5ই আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এর মাত্র 4 দিন আগে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল তারা। তবে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর জামাতের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। নিষেধাজ্ঞা না থাকা জামাত ইসলামী এখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই নিজেদের কার্যক্রম চালাতে পারবে। তবে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা তাদের সঙ্গে কোনো যোগাযোগ করবে না ভারত। দেশটির এক কর্মকর্তা সংবাদ মাধ্যম এবিপি লাইভকে এমন কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভারত সিদ্ধান্ত নিয়েছে জামাতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিতে তারা অবিচল থাকবে। এই সিদ্ধান্ত থেকে সরে আসবে না। এই কর্মকর্তা আরো বলেছেন, ভারত আশঙ্কা করছে জামাত ইসলামী ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শিগগিরই মূলধারার রাজনীতিতে প্রবেশ করবে। এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে। তিনি জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয় তাহলে মোদী এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তারা দুজনের 22 থেকে 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা সরকার প্রথম 2013 সালে জামায়াতের উপর নিষেধাজ্ঞা দেয়। ওই সময় সংবিধানের ধর্মনিরপেক্ষতা লঙ্ঘন করার অভিযোগে দলটির নিবন্ধন বাতিল করা হয়। এরপর 2014, 2018 এবং 2024 সালে জানুয়ারি নির্বাচনে জামায়াতকে অংশ নিতে দেওয়া হয়নি। বকেয়ায় বন্ধ এলএনজি আমদানি, বিদ্যুতের ভোগান্তি চরমে। 60 কোটি ডলারেরও বেশি বকেয়া পরিশোধ না করায় আটকে আছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি। ফলে গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনের বড় ঘাটতিতে সারা দেশে ব্যাপক লোডশেডিং চলছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বকেয়া চিত্র তুলে ধরে বলা হয়েছে, এতে দেখা যায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত এলএনজি আমদানি বকেয়া বিলের পরিমাণ ছিল $633 মিলিয়ন। 10 সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের দেশটির রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম কোম্পানি কাতার এনার্জিকে $25.61 বিলিয়ন বকেয়া পরিশোধ করেছে সরকার। এতে বকেয়া কমে $607.35 মিলিয়ন নেমে এসেছে। জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে বাকি $607.35 মিলিয়ন তথা 60 কোটিরও বেশি ডলার দ্রুত পরিশোধের উদ্যোগ নিতে অনুরোধ করেছে রপ্তানিকারক দেশগুলো। বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল ও এলএনজি। দেশে ব্যবহৃত সব জ্বালানির শতকরা 60% আমদানি করতে হয়। এখন জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে কয়েকদিন ধরে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন কমেছে। দেশের বিদ্যুৎ
বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা প্রায় 28,000 মেগাওয়াট। বর্তমানে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত প্রতি ঘন্টায় বিদ্যুতের চাহিদা 16,500 থেকে 17,500 মেগাওয়াট, কিন্তু উৎপাদন হচ্ছে সর্বোচ্চ 14,500 মেগাওয়াট। ঘাটতি থাকছে কমপক্ষে 2,000 মেগাওয়াট, ফলে ব্যাপক মাত্রায় লোডশেডিং করতে হচ্ছে। প্রসঙ্গত, দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ, কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করে থাকে। এর আগে আইটিএফসি থেকে ঋণ নিয়ে কাতার এনার্জি দুটি বিল গত মে ও জুলাই মাসে পরিশোধ করেছিল জ্বালানি বিভাগ। মে মাসে আইটিএফসি সেই ঋণের একটি কিস্তিও বকেয়া পড়ে। ডলার সংকটের কারণে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় এলএনজির পরিশোধ করা যায়নি। এখন বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন সচল রাখতে প্রয়োজনীয় জ্বালানি নিশ্চয়তা এবং বকেয়া অর্থ চাইছে, কিন্তু সরকারের কাছে ডলারের ঘাটতি থাকায় তা মেটানো যাচ্ছে না। এখন জ্বালানি সংকট তীব্র হওয়ায় এটা বড় কারণ। 8 মাস ধরেই এই পরিস্থিতি চলতে থাকায় মজুদ জ্বালানিও প্রায় ফুরিয়ে এসেছে। ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকেও কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আদানি গ্রুপ বকেয়া শোধের তাগিদ দিয়ে চিঠি দিয়েছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিবেদন মতে গত 29 ফেব্রুয়ারি থেকে 29 আগস্ট পর্যন্ত মার্কিন কোম্পানি শেভরনের মোট 7টি বিল বকেয়া পড়েছে। শেভরনের সরবরাহ করা গ্যাসের বকেয়া জমেছে $224.82 মিলিয়ন। 10 সেপ্টেম্বর কোম্পানিটিকে $3.42 মিলিয়ন পরিশোধ করা হয়েছে। গত বুধবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে বাকি অর্থ পরিশোধ করার অনুরোধ করেছেন শেভরনের কর্মকর্তারা। চুক্তির বাইরে দ্রুত সরবরাহ পেতে স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান ভিটল এশিয়া, গানফার সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ও এক্সেলারেট এনার্জির মাধ্যমে গ্যাস কিনেছে জ্বালানি বিভাগ। এই তিনটি প্রতিষ্ঠানের কাছে গ্যাসের দামের $87.20 বিলিয়ন বকেয়া রয়েছে। জানা গেছে, বকের অঙ্ক বেশি থাকায় 2 ও 9 সেপ্টেম্বর 2 কার্গো এলএনজি খালাস না করে সরবরাহকারীরা ফিরিয়ে নেওয়ার উদ্যোগ পর্যন্ত নিয়েছিল। পরে জ্বালানি বিভাগ জরুরিভাবে অনুরোধ করে তা খালাসের ব্যবস্থা করে। চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, সংকট কাটাতে দ্রুত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর কিছু আসবে দীর্ঘমেয়াদী প্যাকেজে, আর কিছু আসবে তাৎক্ষণিক কেনার স্পট মার্কেট থেকে। উপদেষ্টা আশা প্রকাশ করেন, 27 সেপ্টেম্বর থেকে দেশে জ্বালানি আসা শুরু হবে। এই জ্বালানি এলেই পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বকেয়া পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে কিছু পেমেন্ট রয়েছে, এটি চলমান থাকবে। তবে এই বকেয়া শুধু জ্বালানির ক্ষেত্রেই নয়, সারসহ আরো নানা রকম বকেয়া আছে। এর মধ্যে আমরা যতটা পারি সমন্বয় করার চেষ্টা করছি। ভাঙচুর শেষে আরশেদ পাগলার মাজারে অগ্নিসংযোগ। আরশেদ পাগলার মাজার নামে পরিচিত একটি মাজার ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে স্থানীয় তৌহিদি জনতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের শফি কাজীর মোড়ের আরশেদ পাগলার মাজারে দীর্ঘদিন যাবৎ আশেকান ভক্তরা পীর দাবি করা আরশেদকে সেজদা দিয়ে আসছিল। আরশেদকে সেজদা দেওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ ধর্মপ্রাণ মুসল্লিদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই ক্ষোভ থেকে আজ জুমা নামাজের পর বিক্ষুব্ধ তৌহিদি জনতা আরশেদ পাগলার মাজারে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আরশেদ পাগলার মাজারে তৌহিদি জনতা হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এরপর মাজারে অগ্নিসংযোগ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।